তন্ত্র এক টোটকা, মন্ত্র আর মা। কিন্তু মাই বা কেন? কালো জাদুতে সবসময় কেনই বা মায়ের নাম ব্যবহার হয়? বাবার নামও তো হতে পারত। প্রশ্নটা বেশ অবাক করার মতোই। সন্তান আর মায়ের বন্ধন শুরু হয় জন্মের আগে, নাড়ের মাধ্যমে। বলা হয়ে থাকে মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা, কিন্তু আদৌ কি তাই? তাহলে প্রশ্ন, মা বিড়াল কেনই বা তার সবচেয়ে দুর্বল বাচ্চাটিকে খেয়ে ফেলে? এই প্রশ্নটা তোমাদের জন্য। আজকে বহুদিন পর থাকছে ইন্দোনেশিয়ান একটা গ্রেট হরর মুভি, দ্য উমেন কল্ড মাদার। সাথে আছি আমি ইমন। কেমন আছো তোমরা সবাই? এবং সিনে হলের প্রতিটা ভিডিওই বরাবরের মতো তোমরা ভালোবাসো। আশা করি একই সাথে এই দীর্ঘ পথ চলা হবে আমাদের। এই ছোট্ট চ্যানেলটাই প্রায় 1,00,000 সদস্যের কাছাকাছি পরিণত হতে যাচ্ছে। তাই বিনীত অনুরোধ, যারা সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। তাছাড়া আজকের ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে, কেননা এন্ডিংয়ে এই মুভিটার গল্প নিয়ে কিছুটা ডিসকাশন থাকবে। সেই সাথে শুরু করা যাক আজকের গল্প। গল্পের শুরুতেই ভীরা নামের একটা বাচ্চা মেয়েকে দেখা যায় একটা প্লেগ্রাউন্ডে দোলনায় দোল খাচ্ছে। হঠাৎ কোনো কিছুর একটা শব্দ পেয়ে ভীরা সেখানে চলে যায়। গিয়ে দেখতে পায় একটা মা বিড়াল তার নিজের বাচ্চাকে চিবিয়ে খাচ্ছে। বিষয়টা দেখতে পেয়ে ভীরা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখন সে তার নিজের মাকে বারবার জোরে চিৎকার করে ডাকতে থাকে। একটা পর্যায়ে যখন তার মা তার কাছে আসে, সে তার মায়ের কাছে একটা প্রশ্ন করে, মা, এই বিড়ালটা নিজের বাচ্চাকে কেনই বা চিবিয়ে খাচ্ছে? ভীরার মা মেয়ের এমন প্রশ্নের কোনো উত্তর না দিয়ে হাতে একটা পাথর নিয়ে নৃশংসভাবে আঘাতের পর আঘাত করে মা বিড়ালটাকে মেরে ফেলে। যেই দৃশ্যের ভীতি নিয়ে ভীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। এভাবেই কেটে যায় প্রায় অনেকগুলো বছর। ভীরা এখন প্রাপ্তবয়স্ক একজন মেয়ে, সাথে তার একটা ছোট ভাইও আছে যার নাম ডিনো। সেদিন তারা একটা হরর ভিডিও শ্যুট করছিল। তবে ভিডিও শ্যুট করার আগেই ডিনো পড়ে যেতে নেয়। আসলে চশমা ছাড়া ডিনো ঠিক মতো দেখতে পায় না। এজন্য ভীরা টিপকুনি কেটে বলে, চশমা ছাড়া যে চোখেই দেখে না সে আসছে আবার ভূত দেখতে। ডিনো উত্তর দেয়, আমি আমার ইন্নার ভিশন দিয়ে ভূত দেখব। এরপরই তাদের মা তাদেরকে তাড়াতাড়ি আসার জন্য ডাক দেয়। আসলে তারা এই বাড়িটা পাল্টাচ্ছে। নতুন বাড়িতে যাওয়ার আগে শেষ ভিডিও করতে চেয়েছিল তারা, এই আর কি। ডিনোয়ের একটু মন খারাপ। ভীরা তাকে সামলে গাড়িতে উঠায়। গাড়িতে দুই ভাই বোনের মাঝে বেশ ঝগড়ার খুনসুটি হয়, যেখানে পথে যেতে যেতে ভীরা বারবার তার মায়ের দিকে তাকাচ্ছে। তার মা কেমন যেন অন্যমনস্ক। ভীরা খেয়াল করে তারা যে রাস্তায় যাচ্ছে সেখানে খুব একটা জনসমাগম নেই। বিরান রাস্তা আর কিছু ভাঙাচোরা পুরনো বাড়ি আছে, যেখানে কিনা কেউই থাকে না। একটা পর্যায়ে দীর্ঘ গন্তব্য শেষ করে নতুন বাড়িতে পৌঁছায়। নতুন বাড়িতে পৌঁছালে ভীরার মা লোকজনদের সাথে মালামাল নামাতে ব্যস্ত, আর ভীরার মামা জামাল তাদেরকে স্বাগত জানায়। ডিনোকে একটা বইও গিফট করে। এখানেও ভীরা আর ডিনো বাড়ির বাইরে ভিডিও শ্যুট করতে গিয়ে ব্যর্থ হয়। এরপর বাড়ির ভেতরে ঢুকে ভীরা আবার ভিডিও শ্যুট করা শুরু করে। আসলে তাদের এই ভিডিও শ্যুট করার পেছনে কারণ হচ্ছে, তারা মূলত ইন্দোনেশিয়ান বস্তা পচায় হরর মুভি দেখতে দেখতে একদম বোর ফিল করা শুরু করেছে। তাই তারা নিজেরাই চাচ্ছে এমন একটা মুভি শ্যুট করতে যেটা দেখতে খুবই বাস্তবিক মনে হয়। সেখানে ডিনো ভয়ের পরিবেশ তৈরি করতে একটু বেশি ওভার অ্যাক্টিং করা শুরু করে। ঠিক তখনই ডিনোর কাঁধের উপর কারো হাত পড়ে এবং দেখতে পায় এটা তার জামাল মামা ছাড়া আর কেউই না। ডিনো জামালকে নিয়ে মস্কারা করে বলে সে জীবনে সব জায়গায় আনলাকি। আসলে জামাল হচ্ছে অনেক বেশি গরিব এবং মিসকিন, কারণ জুয়া খেলতে খেলতে নিজের বাড়ির অ্যাপার্টমেন্ট, গাড়ি সবকিছু বিক্রি করে এখন পথের ফকির হয়ে বসেছে। এই নিয়ে ভাগিনে একটু মাঝে মাঝে খোঁচা দিয়ে সত্য কথা বলে ফেলে। জামালও শখের বসে তাদের ভিডিওর মাঝে আসে। তখন ডিনো আর জামাল দুজনে উপরতলায় চলে যায়, কিন্তু ভীরা সেখানে বারান্দায় একটা সাদা রঙের বিড়ালকে দেখতে পায়। ঠিক তার পরের মুহূর্তেই বিড়ালটা হাওয়ায় মিলিয়ে যায়। উপরে পৌঁছে জামাল আর ভীরা ডিনোকে তাদের নিজেদের রুম আর মায়ের রুম দেখিয়ে দেয়। কথা বলতে বলতে জামাল ভীরাকে এক পর্যায়ে জিজ্ঞাসা করে তার মায়ের শরীর সম্পর্কে। ভীরা তার মামাকে জানায় তার মায়ের ব্যবহার দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে। সে এখন অনেক বেশি দুধ খেতে শুরু করেছে, এমনকি তার মা এখন মাঝে মাঝে কাঁচা মুরগিও খেতে শুরু করেছে। আশ্চর্যজনকভাবে এই সমস্ত কথা শুনেও জামাল আর বেশি কথা বাড়ায় না। সে শুধু এটুকু বলে কোনো সমস্যা হলে যেন নির্ভয় তাকে জানায়। জামাল তাদেরকে সাহায্য করতে প্রস্তুত।
এরপর ভীরা চলে যায় তার মায়ের নতুন সেলুনে। সেলুন খোলার বিষয়টা ভীরার মায়ের অনেক পুরনো স্বপ্ন ছিল, আর এই সেলুন খুলতেই তারা মূলত নতুন বাড়িতে শিফট করেছে। মায়ের স্বপ্ন পূরণ হওয়ায় তার মা খুব খুশি। মাকে এতদিন পর এভাবে খুশি দেখে ভীরাও অনেক খুশি। তবে সেখানে রাখা একটা কেচি দেখে ভীরার পুরনো একটা কথা মনে পড়ে যায়। যখন ভীরার বাবা তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, তখন তার মা এত বেশি ডিপ্রেশনে ডুবে গিয়েছিল যে পাগলের মতো নিজের চুল কেটে উলটপালট করে কেটে ফেলেছিল, যেটা ভীরা দেখেছিল নিজ চোখে। এরপর রাতে খাবার টেবিলে খেতে বসে ডিনো জামালের কাছে তার অনলাইন জুয়ার কথা জিজ্ঞাসা করে। জামাল বলে সে শুধুমাত্র একটা বড় বাজি জেতার অপেক্ষা করছে, একবার যদি ভাগ্য সঙ্গ দেয় তাহলেই সবকিছু হয়ে যাবে। খাবারের আগে ভীরার মা ইয়ান্তি আবেগে আপ্লুত হয়ে তাদের বলে, 2 বছর আগে যখন আমার স্বামী আমাকে ছেড়ে চলে যায়, তখন আমাদের অবস্থা খুবই খারাপ ছিল। মানসিকভাবে আমি একদমই ভেঙে পড়েছিলাম, এবং এই বিষয়গুলো নিয়েও তোমাদেরও অনেক কষ্ট হয়েছে। তবে সবচেয়ে সুন্দর বিষয়টা কি জানো? তোমাদের বাবা তোমাদের ছেড়ে চলে গেলেও তোমরা আমাকে একা করে চলে যাওনি। সেই দুঃখে ভারাক্রান্ত সময়টাও তোমরা নিজেদের মায়ের জন্য সাহস যোগান দিয়েছ। তাই এখন থেকে তোমাদেরকে আর কোনো কষ্ট পেতে দেব না। এখানে থেকেই নতুন জায়গা, নতুন শহর, সবকিছু নতুন করে জীবনটা আবার শুরু করব। এই কথাটা সবাইকে জানিয়ে দেয়। ভীরাও মায়ের হাত ধরে তাকে ভরসা দেয় তারাও তার সাথে সবসময় থাকবে। যখন সবাই একসাথে খাওয়া শুরু করে, ইয়ান্তি 1 গ্লাস দুধ এক চুমুকে খেয়েই শেষ করে ফেলে। এটা দেখে ভীরা আর ডিনো হতবাক হয়ে যায়। তখন জামাল পরিস্থিতিটা স্বাভাবিক করে কথা ঘোরানোর চেষ্টা করে, আর ঠিক তখনই আজানের শব্দে ইয়ান্তি অদ্ভুত আচরণ করতে শুরু করে, আর ভীরা সেটা লক্ষ্য করে। রাতে বারান্দায় দাঁড়িয়ে ডিনো আর ভীরা কথা বলছে টর্চ জ্বালিয়ে। ডিনো বলে, মা এরকম একটা জায়গায় কেন সেলুন খুলতে এসেছে? লোকজনও তো নেই এখানে, মনে হয় যেন সব বাড়ি থেকে মানুষগুলো পালিয়ে গেছে। ভীরা তার কোনো কথা খুব একটা সিরিয়াসলি নেয় না। ডিনো বলে, আমি শুরু থেকেই এখানে আসতে চাইনি, কিন্তু তুই তো মায়ের সাথে তাল মিলিয়ে এখানে নিয়ে এসেছিস আমাদের। ভীরা বলে, আমি জানি এইসব কথা, তবে শুধু এটা ভেবে ভালো লাগে যে এখানে আসার কারণে মা অনেক বেশি খুশি হয়েছে। এই আলাপ আলোচনার পর তারা 2 ভাই বোন সেই টর্চ নিয়ে পাশের একটা পুরনো ভাঙা বাড়িতে হরর ভিডিও তৈরি করতে শুরু করে, আর ভিডিওতে ভয়ের সঞ্চার করতে একের পর এক উল্টাপাল্টা কাজ করতে শুরু করে এরা। এক পর্যায়ে ভীরা বিরক্ত হয়ে চলে যেতে চায়, তবে ডিনো তাকে মানিয়ে নিয়ে আবারও শুট শুরু করে। এবার একটু ঠিকঠাক অ্যাক্টিং করে ডিনো ভিডিওতে বলে সে ফিল করতে পারছে এই গাছটার পেছনে কিছু একটা তো আছে। ঠিক তখনই গাছ থেকে একটা সাদা বিড়াল লাফিয়ে ডিনোর ওপরে পড়ে এবং তাকে খামচি কেটে রক্তাক্ত করে চলে যায়। বাড়ি ফিরে ভীরা ডিনোর রক্ত পরিষ্কার করছিল, তখন ইয়ান্তিও সেখানে এসে পড়ে। ইয়ান্তিকে দেখে মনে হয় সে রক্ত দেখে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছে না। ইয়ান্তি এসে ডিনোর রক্ত পান করতে শুরু করে। পরিস্থিতিটা কিছুটা আতঙ্কজনক হয়ে গেলে ইয়ান্তি সমস্ত দোষ ভীরার কাঁধে চাপানোর চেষ্টা করে। সে বলে ভীরা কেনই বা নিজের ছোট ভাইয়ের ঠিকমতো খেয়াল রাখতে পারেনি, এই জন্য ভীরা শান্তভাবে মায়ের কাছে ক্ষমা চায়। আর ডিনো তার বোনকে প্রোটেক্ট করে বলে, মা এখানে ওর তেমন কোনো দোষই ছিল না। কথা না বাড়িয়ে ইয়ান্তি ভীরা আর ডিনোকে গোসল করে আসতে বলে। তারা 2 ভাই বোন মায়ের কথা মতো কাজগুলো করে। মধ্যরাতে ভীরা এক অদ্ভুত শব্দ শুনে বেরিয়ে আসে এবং সেই শব্দের উৎস খুঁজতে শুরু করে। আর সে একটা বিষয় লক্ষ্য করে, ডিনোর হাতে যেই জায়গাটায় ব্যান্ডেজ করেছে সেই জায়গাটার ব্যান্ডেজ খোলা এবং সেখান থেকে কেউ হয়তোবা রক্তপান করেছে। ভীরা যখন ব্যান্ডেজটা লাগিয়ে দাঁড়ায়, তখনই ভীরা তার পেছনেই আয়নায় একটা অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখে, তবে পেছনে ঘুরলে আর কেউই নেই। এই ঘটনায় ভীরা প্রচণ্ড ভয় পায় আর নিজের রুমে ছুটে চলে যায়। পরদিন সকালে ভীরা আর ডিনো লিফলেট নিয়ে পুরো শহরে তাদের মায়ের সেলুনের প্রমোশন করে, কিন্তু কেউ তাদের তেমনভাবে পাত্তাই দিচ্ছিল না। এই জন্য ইয়ান্তি নিজেই নেমে পড়ে আর পুরুষদের সামনে গিয়ে একটু ঢং করে বলে, পুরুষদের জন্য স্পেশাল সার্ভিস রয়েছে এখানে, হেয়ার কালার, হেয়ার স্পা সহ মাসাজও ফ্রি। বাড়ি ফিরে ভীরা সেলুন পরিষ্কার করতে এলে ইয়ান্তি বলে, এখন কাস্টমার সামলানোর সময়, পরিষ্কারের কাজ পরেও করা যাবে। ভীরা বলে, আমি চুল কাটতে পারি না, তবে বাকি সব কাজে তোমাকে সাহায্য করতে পারি মা। এই সময়ে একে একে কাস্টমার আসতে শুরু করে। রাতে সেলুন বন্ধ করার পর ভীরা এতগুলো কাস্টমার দেখে বেশ অবাক হয়। ইয়ান্তি বলে, এখানে অবাক হওয়ার মতো কী বা আছে, এটা হচ্ছে প্রথম দিনের বরকত। এরপর ভীরা তার মাকে রেস্ট করতে বলে
সে পরিষ্কারের কাজ সামলে নেবে। এই জন্য ইয়ান্তি গোসলে চলে যায়। তখন ডিনো সারাদিনের মতো বাইরে ঘোরাঘুরি করে বাড়িতে ফিরে আসে। সে ভীরাকে জানায় আশেপাশের লোকাল বাচ্চাদের থেকে ডিনো জানতে পেরেছে এই এলাকাটা নিরিবিলি, এই জন্য কারণ আগে এখানে মার্ডার হয়েছিল। ডিনো ভীরার কানে কানে এসে ফিসফিস করে বলে এই বাড়িতে 2 ভাই বোনের খুন হয়েছিল, আর এক চিৎকার করে ভীরাকে রাগানোর চেষ্টা করে। পরিষ্কারের কাজ করার সময় সেলুনের টেবিলের ওপর ভীরা এক পিস স্যানিটারি প্যাড দেখতে পায়। সেটা নিয়ে ইয়ান্তি ঘরে চলে যায়। ঠিক তখনই কারেন্টটাও চলে যায়। অন্ধকারে গোসল করতে থাকা ইয়ান্তির দরজায় এসে ভীরা জিজ্ঞেস করে, মা এটা কি তোমার নাকি? ভীরা কিছুটা অবাক, কারণ ভীরা জানে তার মায়ের পিরিয়ড বন্ধ হয়ে গেছে। ইয়ান্তি বাথরুমের ভেতরে থেকেই প্যাড আনার জন্য ভীরাকে ধন্যবাদ জানিয়ে বিছানায় সেটা রেখে চলে যেতে বলে। তখন অন্ধকারের ভেতরেই ডিনো পেছন থেকে এসে ভীরাকে আবারও ভয় দেখায়। আর তারা দুজন যখন মায়ের ঘর থেকে বের হয়ে যায় তখনই ঘরের আয়নায় একটা অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরদিন সেলুনে কাস্টমারের ভিড় দেখে ভীরা অবাক হয়ে যায়। ভীরা কাস্টমারদের জন্য চা বানিয়ে এনে মায়ের হেল্প করছে। ইয়ান্তি এক কাস্টমারের চুল দেখে বলে হয়তো এটা অনেকদিন যাবৎ কাটেন না। এদিকে কাজ করতে করতে ভীরা ক্লান্ত হয়ে একটা জায়গায় একটু রেস্ট নিতে বসলো, যেটাতে ইয়ান্তি একটু বিরক্তি প্রকাশ করে, বলে তার ভীরার কোনো প্রয়োজন নেই। এই কথায় ভীরা রাগ করে বাইরে চলে আসে। সেখানে ডিনো একা বসে বই পড়ছে। ডিনো ভীরাকে বলে এইখানে কেউ থাকে না, তার সব বন্ধুরা চলে গেছে, তারা শুধু খেলার জন্য এখানেই আসে। তাদের দুজনেরই অবাক লাগে এইরকম বিরান জায়গায় যেখানে লোকজন থাকেও না সেখানে স্যালুন এত রমরমা চলছে কিভাবে। এরপর তারা দুজন চলে যায় হরর ভিডিও শ্যুট করতে। ডিনো পাশের জঙ্গলে ঝোপঝাড়ের মতো জায়গায় ভীরাকে নিয়ে যায় আর বিভিন্ন কায়দায় উল্টে পাল্টে ভূতদের অভিনয় করে। শুটিং করতে করতে একটা পর্যায়ে রাত হয়ে যায়। তারা দুজন পৌঁছায় সেই পুরনো ভাঙা বাড়িটাতে। ডিনো একটা শট শ্যুট করার জন্য জিদ করতে শুরু করে। ভিডিও করতে করতে একটা পর্যায়ে সেই পরিত্যক্ত বাড়িতে ডিনো নিজের দিকে এক অদ্ভুত মহিলাকে ছুটে আসতে দেখে এবং ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। প্রথমে তো ভীরার মনে হচ্ছিল সে মজা করছে, তাই ভীরা সেখানেই দাঁড়িয়ে থাকে। এরপর ভীরাও সেই মহিলাকে নিজের দিকে ছুটে আসতে দেখে, আর ভীরা এতটাই ভয় পায় যে ছুটে পালিয়ে এসে রাস্তার ধারে পড়ে যায়। তার হাত পা প্রচণ্ড কাঁপছে। তখন ইয়ান্তি সেখান থেকে হাসতে হাসতে এসে বলে আমি তো তোদের সাথে প্র্যাঙ্ক করেছিলাম। হঠাৎ করে হাসি মেজাজ থেকে এক অদ্ভুত ধরনের জেদ নিয়ে বলে তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, গিয়ে গোসল করে খাবার টেবিলে হাজির হও। রাতে খাবার টেবিলে রোজকারের মতো চিকেন স্যুপ দেখতে পেয়ে নতুন কিছু খাওয়ার বায়না ধরে। তবে ইয়ান্তি সে কোনো কথায় কান না দিয়ে বাইরে জানালার পাশে বসে থাকে একটা সাদা বিড়ালের দিকে তাকিয়ে থাকে। এর এক ঝটকায় ভীরার বাটির স্যুপ ডিনোর বাটিতে ঢেলে দেয়। এটা দেখে তারা 2 ভাই বোন অবাক হয়ে যায়, কেউ এত ফাস্ট কি করে হতে পারে। পরদিন সকালে একটা বিড়ালের কান্নার শব্দে ভীরার ঘুম ভাঙে। কিচেনে যেতেই যা দেখল তাতে ভীরার কলিজা কেঁপে ওঠে। একটা ভয়ঙ্কর দেখতে অদ্ভুত মহিলা সেই বিড়ালটাকে জীবিতই টুকরো টুকরো করে ভেতরের নাড়ি বুড়ি বের করছিল। সেই মহিলার কালো শরীর, লাল চোখ আর বড় জটপাকানো চুল দেখে ভীরা যেন ভীষণ রকমের ভয় পেয়ে যায়। এক পর্যায়ে ভীরাকে দেখে সে অবয়ব চাকু নিয়ে ভীরার দিকে তেড়ে আসে। ভীরাও ছুটতে শুরু করে এবং সে ছুটতে ছুটতে ইয়ান্তির সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। তখনও ভীরা অনেক বেশি আতঙ্কিত ছিল। মাকে এই ঘটনাগুলো বললে ইয়ান্তি ভীরাকে কিচেনে নিয়ে যায়। তখনই দেখা যায় কিচেনে তো সবকিছুই স্বাভাবিক, না কোনো কাটা বিড়াল আছে, না রক্তের এক ফোঁটা দাগ। ইয়ান্তি বলে সে বাজারে গিয়ে মাংস এনেছে, যেন ভীরা স্যুপ নিয়ে আর কমপ্লেন না করে। এরপর সেলুনে একজন কাস্টমারের চুলে শ্যাম্পু করার সময় সেই কাস্টমার ইয়ান্তির প্রশংসা করে আর তাকে বিউটিফুল বলে নানা ভাষায় ফ্লার্ট করা শুরু করে। সে সময় ভীরা সেখানে তাকিয়ে কিছুটা ইতস্তত বোধ করছিল। তখন বাহিরে ভীরা তার মামা জামালকে দেখতে পায়। জামাল এসেছে তাদের খোঁজ খবর নিতে। ভীরা তাকে চা পানি দিয়ে বলে জানো মামা, মায়ের জানে কি হয়েছে, সে না আগের মতো না, অনেকটাই বদলে গেছে। আগের মতো করে আর কথা বলে না, আর অদ্ভুত অদ্ভুত ব্যবহার করে। ভীরার মনে হচ্ছে ইয়ান্তি এখনো পুরোপুরি সুস্থ হয়নি। জামাল বলে ডাক্তারের কথা মতো সে এখন পুরোপুরি সুস্থ, আর এই জন্যই তো সে তার ওষুধও বন্ধ করেছে। এরপর রাতে কারেন্ট চলে গেলে ডিনো বারান্দায় এসে দাঁড়ায় আর দেখে দূরে ল্যাম্পপোস্টের আলোর নিচে কেউ যেন দাঁড়িয়ে আছে। ল্যাম্পপোস্টের লাইট ফ্লিকার করতে করতে
হঠাৎ করে সেই অবয়বটা গায়েব হয়ে যায়। সাথে সাথে ইয়ান্তি বাথরুম থেকে ভেজা চুলে বেরিয়ে আসে এবং ডিনোকে জিজ্ঞেস করে, তুমি এত রাতে এখানে কি করছো? ডিনো আবারও সেই ল্যাম্পপোস্টের দিকে তাকায়, কিন্তু সেখানে কেউই নেই। সে পুরোপুরি কনফিউজড। ডিনো ভাবছে সে কি ভুল দেখেছে নাকি আসলেই সেখানে কেউ নেই। ডিনো বলছে, মা আমার না খুব ভয় করছে। ইয়ান্তি তখন খুব ক্রিপিভাবে ডিনোকে জিজ্ঞেস করে, তোমার যদি এতই ভয় করে তাহলে রাতে তুমি আমার সাথেই ঘুমাতে পারো। ডিনোর কাছে এই বিষয়টা একদমই স্বাভাবিক মনে হয় না, যার কারণে ভয়ে সে তাকে না করে দেয়। পরের দিন তারা যায় শহরে ডিনোর জন্য নতুন চশমা কিনতে। চশমা কিনতে গেলে সেখানে ইয়ান্তিকে দেখে সব ছেলেরাই যেন মুগ্ধ হয়ে তার দিকেই তাকিয়ে আছে। সেই ছেলেদের সাথে থাকা সঙ্গীগুলো এই বিষয়টা একদমই পছন্দ করছে না। সেখানে ভীরা একটা সাদা পোশাকের রহস্যময়ী মহিলাকে দেখতে পায়। সেই মহিলাকে দেখে ভীরার মনে হয় এই মহিলা তাদের উপর এর আগেও নজর রেখেছে, কিন্তু পরক্ষণেই সেই মহিলা সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। অন্যদিকে দোকানদারও ইয়ান্তির সাথে ফ্লার্ট করা শুরু করে। এই ব্যাপারটা নিয়ে ভীরা তার মাকে বললে ইয়ান্তি এসব স্বাভাবিকভাবেই নেয় আর ডিসকাউন্টে চশমা পাওয়ার জন্য আনন্দ প্রকাশ করে। এখন সবশেষে বাড়ি ফেরার সময় আজান শুনে ইয়ান্তি হঠাৎই কান্না করতে শুরু করে। আর ভীরার মনে পড়ে পুরনো কথাগুলো। যখন ইয়ান্তির স্বামী তাকে ছেড়ে চলে যায় তখন সে ভিখারির মতো তার স্বামীর পায়ে পড়ে থাকে, তাও তার উপর রহম না খেয়ে সে চলে যায়। এই ঘটনাগুলোর পর ইয়ান্তি আয়নার সামনে সেজেগুজে দাঁড়িয়ে আছে। ভীরাকে জিজ্ঞেস করছে, মা দেখ তো আমাকে কেমন লাগছে? আসলে ইয়ান্তি সেই চশমার দোকানদার যার নাম হিরু তার সাথে ডেটে যাচ্ছে। তবে ভীরাকে সে প্রশ্ন করছে, হিরু আসলে কেমন? আমার সাথে কি তাকে মানাবে? হিরু কি আমার টাইপের লোক? ইয়ান্তি এইসব কথাই বলছিল। ভীরা তার মায়ের সঙ্গ দেয়, যদিও সে জানে ইয়ান্তি হুট করেই এত সব কিছু কেন করছে। ভীরা তাকে কমফোর্ট দেওয়ার জন্য ইয়ান্তিকে জড়িয়ে ধরে। তখন ভীরা তার বুকের পাশে একটা কামড়ের দাগ দেখতে পায়। ভীরা সেটার কথা জানতে চাইলে ইয়ান্তি তার কথা ঘোরানোর চেষ্টা করে আর সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ভীরা বুঝতে পারছে না যে আসলে কী হচ্ছে। তার মনে চলছে অনেক কিছু, তবে কোনো কিছুর প্রশ্নই সে মিলাতে পারছে না। চিন্তায় চিন্তায় সেদিনকার রাতটা কোনো মতে পার করে। তবে পরদিন সকালে ইয়ান্তি মাতাল অবস্থায় বাড়িতে ফেরে এবং এরপর থেকে সেলুনেও মেল কাস্টমার বাড়তে থাকে। অবস্থাটা ঠিক এমন হয় যে হেয়ার কেয়ার ছাড়াও লুকিয়ে চুরিয়ে ইয়ান্তি সেই সব লোকেদের সাথে ফিজিক্যালও হয় এবং এই সব কিছুই তার মেয়ের চোখের সামনে। সন্তান হয়ে মায়ের এরূপ আচরণ কোনোভাবেই মেনে নিতে পারছিল না ভীরা। ভীরা এই সব কিছুই বুঝতে পারছিল, তবে চুপচাপ দেখা ছাড়া তার আর কিছুই করার ছিল না। পরে যখন ডিনো আসে, ভীরা তাকে জানায় মা গতকাল রাতে বাড়ি ফেরেনি। সে রাতে হয়তো সেই লোকটার সাথেই ছিল। ডিনো তাকে জিজ্ঞাসা করে তাদের মধ্যে ঘনিষ্ঠতা কত দূর। তাছাড়া ডিনো তার মায়ের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলছিল, মানে লোকদের সাথে শোয়া নিয়ে মোটামুটি একটা বিচ্ছিরি কথাই বলে ফেলে। তখন ভীরা ডিনোকে ধমকিয়ে তার রুমে পাঠিয়ে দেয়। এরপর ইয়ান্তি বাড়ি ফিরলে ভীরা তাকে হিরো সম্পর্কে জিজ্ঞাসা করলে ইয়ান্তি জানায় তাদের ব্রেকআপ হয়ে গেছে। এবার ভীরা যখন মায়ের এইসব আচার আচরণ নিয়ে প্রশ্ন তোলে তখন ইয়ান্তি বলে, তুমি কি আমার এইটুকু খুশি সহ্য করতে পারছো না? ভীরা আর কথা না বাড়িয়ে চুপ হয়ে যায়। রাতে ভীরা ডিনোকে বলে, এই বাড়িটাতে কিছুটা অদ্ভুত ফিল করছি আর এই সব কিছুই কোনোভাবে মায়ের সাথেই কানেক্টেড। তবে ডিনো তখন অলরেডি ঘুমিয়ে পড়েছিল। ভীরা তখন বাইরে থেকে একটা শব্দ শুনতে পায়। ভয়ে ভয়ে সে দেখতে আসে আসলে সেখানটায় কি হচ্ছে। বাহিরে এসে সে দেখতে পায় ইয়ান্তি আয়নার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আয়নায় সেই কালো ভয়ঙ্কর মহিলার অবয়ব দেখা যাচ্ছে। ঠিক তখনই হুট করে ওই অবয়ব আর ইয়ান্তি ভীরার দিকে তাকায়। ভীরা তাৎক্ষণিকভাবে ভয়ে নিজের রুমে ছুটে চলে যায়। সে নিজের রুমে চলে এসে ভয়ে ঘুমানোর নাটক করে শুয়ে থাকে। দরজায় নক করা এবং খোলার শব্দ হয়। ইয়ান্তি ভীরার রুমে আসে এবং তার গায়ে হাত বুলিয়ে দেয় এবং তাকে বলে, ভীরা তুমি কি জেগেছিলে? ভীরা তখন জানায়, না মা আমি জেগেছিলাম না, আমি নিচে যাইনি তো। তখন সে তার এতটাই কাছাকাছি চলে আসে এবং তাকে ফিসফিস করে বলে, তুমি কি আমাকে ভালোবাসো না? আমি জানি তুমি তোমার মাকে অনেক বেশি ভালোবাসো। মায়ের ভয়ে ভীরার শরীর থেকে ঘাম ঝরছে অচিরেই। তারপর মুহূর্তের মধ্যেই সে সেখান থেকে চলে যায়। ভীরা এই ঘটনার আকস্মিকতায় পাথরের মতো জমে যায়। নড়াচড়া তো দূর, তার চোখের পলকও পড়ছিল না। পরদিন নাস্তার টেবিলে ইয়ান্তি দেখে ডিনোর চশমাটা ভেঙে গেছে। ডিনো জানায় ফুটবল খেলতে গিয়ে তার এই চশমাটা ভেঙে গেছে। তখন সে তার মাকে খোঁচা মেরে বলে,
কোনো ব্যাপার না, সে যদি তার পার্টনার হিরোকে বলে তাহলে আরেকটা নতুন চশমা চলে আসবে। এই কথায় ইয়ান্তি অনেক বেশি রেগে যায়। নিঃশব্দে চেয়ারটা নিয়ে ডিনোর সামনে এসে বসে। ইয়ান্তি বলে, ডিনো, তুমি দেখতে আমার মতো হয়েছ, তবে কথাবার্তা একদম তোমার বাবার মতো। এই বলে ডিনোর চুল টেনে ধরে। ডিনোর তখন খুব লাগছিল। ভীরা কাল রাতের ঘটনায় এমনিতেই ভয় ছিল, তারপরও কিছু সে বলতে চাইছিল, তবে তার আগেই ইয়ান্তি তাকে থামিয়ে দেয়। ইয়ান্তি ডিনোর চুলের মুঠি ধরে দুধের গ্লাস চেপে তাকে দুধ গেলানো শুরু করে। ডিনোর তখন দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। রাগের স্বরে ইয়ান্তি তখন বলছিল, তোরা শুধু চাইতেই শিখেছিস, অকৃতজ্ঞের বাচ্চারা। তোদের এই চাহিদার মূল্য আমি কি করে চুকাই তার খবর রাখিস? এরপর আজান শুরু হয়, যার শব্দে ইয়ান্তি বিকট চিৎকার করে এই আজানের ধ্বনিকে চুপ করতে বলে এবং ঘরের মধ্যে নিস্তব্ধতা বজায় রাখতে বলে। ডিনো কোনো মতে ছাড়া পেয়ে সেখান থেকে দৌড়ে পালায় এবং তার পিছনে ভীরাও চলে যায়। ডিনোর মায়ের এই রূপ একদমই সহ্য হচ্ছে না। সে ভীরার কোলে শুয়ে কান্নায় একদমই ভেঙে পড়ে এবং বোনের কাছে সব কিছু নিয়েই বিচার দিতে থাকে, কারণ মায়ের পর বোনই হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা। ভীরা তার মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। কান্না করতে করতে একটা পর্যায়ে ডিনো ঘুমিয়ে পড়লে ভীরা আর থাকতে পারে না। সে রাতেই বেরিয়ে পড়ে। ভীরা চলে যায় তার মামার বাড়িতে। রাতে এই বিপদের কথা মামার কাছে বলতে এসেছে। যখন সে দরজাটা খোলে, সে শুধু এটুকু বলে, মা আর আগের মতো নেই, সে এখন বদলে গেছে। বেশি কিছু বলার আগেই ভীরা দেখে ইয়ান্তি তার আগেই জামালের বাড়িতে এসেছে, আর ভীরাকে বোঝায়, আমি নতুন জায়গায় এসে একটু চাপে আছি, তাই তোমার হয়তো এইসব কথা মনে হচ্ছে। ইয়ান্তি একজন সাইকিয়াট্রিস্টকে দেখাবে বলে জামালের কাছে এসেছে এবং সে ভালো হতে চায়। এই বলে ভীরাকে ছুটে গিয়ে জড়িয়ে ধরে। এবারও ভীরা একদম জমে শক্ত হয়ে গেছে, যেন তার দমটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে আসছে এবং আবারও ভয়ানকভাবে বলতে থাকে, আমি জানি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। পরদিন ভীরা ডিনোর সাথে কথা বলে এবং তার মনে হয় না ডক্টর এটার কোনো সমাধান করতে পারবে, কারণ ভীরা বাড়িতে একটা শয়তানকে দেখেছে। ডিনো ভীরার এইসব কথা একদম মজা করে উড়িয়ে দেয় আর বলে, হয়তো ভীরার নিজেরই ডক্টর দেখানো উচিত। ভীরা এবার ডিনোর উপর রেগে যায়, বলে, আমি তো সবসময় মায়ের খেয়াল রাখি, তুমি কি করো? বাইরে থাকো সারাদিন, নিজের দুনিয়ায় নিজের খেলায় মন মজে ব্যস্ত থাকো। ডিনো জানায়, না, আমি খেলতে চাই না, না আমার কোনো বন্ধু আছে। সে বাইরে একা থাকে কারণ ভীরা আর আগের মতো তাকে সময় দেয় না। সে এই স্টুপিড ভিডিওগুলো এই জন্যই বানায় যেন ভীরার সাথে কিছু সময় কাটাতে পারে এবং কান্না করতে করতে বলে, আমি সম্পূর্ণরূপে একা হয়ে গেছি। এরই মাঝে জামাল ইয়ান্তিকে ডক্টর দেখিয়ে বাড়িতে নিয়ে আসে। ইয়ান্তি বাচ্চাদের জড়িয়ে ধরে এবং ভীরা জিজ্ঞেস করে, ইয়ান্তির চোখের অবস্থা এমন কেন, এতটা লাল হয়ে আছে কেন? ইয়ান্তি বলে, ওষুধের প্রভাবে হয়তো এমনটা হয়েছে। এই কথা বলে কথা কাটিয়ে রান্না করতে চলে যায়। ইয়ান্তি আর ডিনো ভেতরে গেলে ভীরা জামালকে জিজ্ঞেস করে, ইয়ান্তি ঠিক আছে কিনা, ডক্টর কি বলেছে? জামাল জানায়, ডক্টর বলেছে সবকিছুই ঠিকঠাক আছে। এখন রাতে ভীরা চুপচাপ লুকিয়ে লুকিয়ে ইয়ান্তিকে গোসল করতে দেখে। সেখানে বাথটাবে ইয়ান্তি অদ্ভুত আচরণ করছিল, একা একা কথা বলছিল আর রক্তপান করছিল। ভীরা ছুটে গিয়েই তখন ডিনোকে ঘুম থেকে টেনে তোলে, কিন্তু ডিনো ভীরার কোনো কথা শুনতে বা বিশ্বাস করতে চায় না আর সেখানে এসে ঘুমিয়ে পড়ে। এজন্য ভয়ে ভীরা নিজের রুম ভেতর থেকে লক করে রাখে এবং সারা রাত জেগেই পার করে দেয়। পরের দিন সকালে ভীরা আর ডিনো আসে ডক্টরের কাছে সব সত্য কথা জানতে তাদের মায়ের ব্যাপারে। অবাক করে দিয়ে ডক্টর তাদের জানায়, গত 1 বছরের মধ্যে তাদের মা একবারও চেক আপ করতে আসেনি। এর মানে জামাল মামাও তাদেরকে মিথ্যা কথাই বলছে। এরপর ভীরা জামালের বাড়িতে গিয়ে অনেক বেশি রাগারাগি আর তছনছ করার পর শান্ত হয়ে ভীরা জানতে চায়, জামাল ইয়ান্তিকে নিয়ে তাহলে কোথায় গিয়েছিল। জামাল জানায়, ইয়ান্তিকে সে সামানের কাছে নিয়ে গিয়েছিল। যখন তোমাদের বাবা তোমার মাকে ছেড়ে চলে গিয়েছিল তখন সে ডিপ্রেশনে পড়ে সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছিল। কোনো ডক্টরের চিকিৎসায় ইয়ান্তি ভালো হচ্ছিল না। ঠিক তখনই বোনের এই অবস্থা দেখতে না পেরে জামাল ইয়ান্তিকে একজন সামানের কাছে নিয়ে গিয়েছিল। সামান তার মায়ের ভেতরে একটা জিন প্রবেশ করিয়েছিল, কিন্তু কিভাবে প্রবেশ করিয়েছিল তা একটু পরেই জানা যাবে। এবং ঠিক এরপর ইয়ান্তি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এই ব্যাপারে জামাল বাচ্চাদেরকেও তার এই কাজে সাহায্য করতে বলে এবং মনে করিয়ে দেয় সেই কথা, তাদের কাছে মা আছে কিন্তু ইয়ান্তির তো তারা ছাড়া কেউই নেই। বাচ্চারা এই বিষয়টাতে রাজি হয়
আর জামাল তাদেরকে বাড়িতে নিয়ে আসে। এবার ইয়ান্তিও সব সত্যটা জানায় বাচ্চাদের, সে কেনই বা সামানের কাছে গিয়েছিল। সামানের কথা মতো রিচুয়াল করলে তাদের শক্তি বাড়ে, তবে কোনো শর্ত ভাঙা গেলেই ইয়ান্তি আবারও দুর্বল হয়ে পড়বে। ইয়ান্তি বলে, এতদিন তোমাদের সাথে যা কিছুই হয়েছিল এই সমস্ত কিছুই তার শরীরকে নিয়ন্ত্রণ করে এক জিন তাকি দিয়ে এই সমস্ত কাজগুলো করাচ্ছিল। আর এইবার এই জিন থেকে মুক্তি পেতে ইয়ান্তির বাচ্চাদের সাহায্য চাই, এবং বাচ্চারাও এই বিষয়টাতে রাজি হয়। এরপর তারা সবাই মিডিয়া নামক সেই মহিলা সামানের কাছে গিয়ে পৌঁছায়, এবং উনি সেই মহিলা যাকে রাস্তায় ভীরা দেখেছিল তাদের উপর নজর রাখতে। ভীরা মিডিয়ার কাছে অনুরোধ করে যে কোনোভাবেই তাদের মাকে সুস্থ করে দিতে। তখন মিডিয়া জানায়, ইয়ান্তি যখন আমার কাছে এসেছিল সে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিল, যেটা কিনা নিয়ন্ত্রণের বাইরে ছিল। সে ভেঙে পড়েছিল একজন স্ত্রী হিসেবে, সে ভেঙে পড়েছিল একজন মা হিসেবে। স্ত্রী হিসেবে সে ব্যর্থ হয়েছিল, কিন্তু সে চেয়েছিল তার বাচ্চাদের জন্য আদর্শ মা হতে, এবং তাকে সুস্থ করতে আমি তার ভেতরে একটা জিনিস প্রবেশ করিয়েছিলাম। মিডিয়া আরও বলে, তোমরা হয়তোবা মুভিতে অথবা টিভিতে অনেক ধরনের ভূতের ঘটনা দেখেছ, অথবা সেখানে কালো জাদুর ব্যবহার দেখেছ, তবে বাস্তবে সম্পূর্ণটাই ভিন্ন। তোমার মায়ের সাথে যেটা করা হয়েছে তার জন্য একটা রেগুলার স্যাক্রিফাইসের দরকার। প্রতিদিন তার একটা করে মুরগি বলি দিতে হবে এবং তার রক্ত পান করতে হবে। এই জিনিসটা ঠিকঠাকভাবে পালন করলেই তোমার মা সবসময় ঠিকঠাক থাকবে। কিন্তু ইয়ান্তি তখন তার কথা কেটে জানায়, তবে আমি একটা ভুল করে ফেলেছি, আমি ভুলবশত আমার ছেলের রক্ত পান করে ফেলেছি। এবং এই কথা জানতে পেরে মিডিয়া অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। সে জানায়, এটা তুমি কি করেছ? এই শুশুকটা এখন নোংরা হয়ে গেছে। তোমার এই ভুলের কারণে এখন ওর শুধু মুরগির রক্তই নয়, বরং তোমার বাচ্চাদের রক্ত যে পর্যন্ত সে শেষ না করবে সেই পর্যন্ত সে থামবে না। এটা খুবই বিপজ্জনক। যারা জানেন না তাদের জন্য বলি, শুশুক হচ্ছে ইন্দোনেশিয়ার একটা বিশ্বাস, যেখানে ধাতু, সোনা বা রূপা এই জাতীয় তাবিজ শরীরের ভেতরে ইমপ্ল্যান্ট করা হয়, এবং এটা একমাত্র করা হয় সৌন্দর্য বৃদ্ধি করতে এবং সঙ্গী পাবার আশায়। ইয়ান্তির কেসে এটা করতে গিয়ে তার উপর একটা বদ জিনের নজর পড়ে গেছে। এই শুশুককে এখনই ইয়ান্তির শরীর থেকে বের করতে হবে। মিডিয়া সবাইকে তখন বাইরে থাকতে বলে এবং বাচ্চাদের সম্পূর্ণরূপে নিষেধ করে দেয়, যতই চিৎকার চেঁচামেচি হোক না কেন তোমরা ভুলবশত ভেতরে প্রবেশ করবে না। তখন ইয়ান্তিকে নিয়ে সে একটা রুমের ভেতরে গেল। এরপর ইয়ান্তির হাত বেঁধে দাঁড় করিয়ে ঘন্টার পর ঘন্টা মোম জ্বালিয়ে ভয়ঙ্কর রিচুয়াল শুরু করলো। এই রিচুয়ালটা খুবই ক্রিপি ছিল, এবং এখানেই রিভিল হয় এই রিচুয়ালটা কিভাবে করা হয়। আসলে ইয়ান্তির জরায়ু বা গোপনাঙ্গর ভেতরে একটা পাথর ইমপ্ল্যান্ট করা হয়েছিল, এবং রিচুয়ালের মাধ্যমে মিডিয়া খুব নৃশংস ব্যথা দিয়ে ইয়ান্তির ভেতর থেকে সেটা বের করে আনে, এবং সেই রুম থেকে সজোরে এক চিৎকার ভেসে আসে। এরপর ইয়ান্তি পুরোপুরি সুস্থ হওয়ার পর জামাল, ভীরা আর ডিনো তাকে নিয়ে বাড়িতে ফিরে গেল, কিন্তু তারা ঠিকমতো মিডিয়াকে বিদায়ও জানালো না। তারপর ইয়ান্তি সুস্থ স্বাভাবিক সবার সাথে ভালোভাবে কথাও বলছে, এমনকি জামালকে সে তাদের সাথে এই বাড়িতেই থাকতে বলে। এই খুশিতে জামাল আবেগ আপ্লুত হয়ে কান্না করে ফেলে আর বোনকে গলায় জড়িয়ে ধরে। কিন্তু এখানে একটা টুইস্ট দেখা যায়। ইয়ান্তির ভেতরে থাকা সেই জিন সেই রিচুয়াল চলাকালীন সময়ে আসলে নাড়ি ভুড়ি বের করে খুবই নৃশংসভাবে মিডিয়াকেই মেরে ফেলেছিল। সেদিনকার রাতটা কোনো মতে তারা সবাই কাটায়। পরদিন সকালে ভীরা জামালকে খুঁজিলে ইয়ান্তি জানায় তার ভাই নাকি বলেছিল তার কিছু কাজ আছে, সে হয়তোবা ওই কাজগুলোই করতে গিয়েছে। তখন ভীরার চোখ পড়ে টেবিলের ওপর থাকা জামালের মানি ব্যাগের ওপর। ভীরার মনে হয় কিছু তো একটা গন্ডগোল আছেই। এরপর ইয়ান্তি ডিনোর কাছে গিয়ে তার সাথে কথা বলে আর তার চুলে হাত বুলিয়ে ইয়ান্তি বলে, ডিনো, তোমার চুলগুলো অনেক বেশি বড় হয়ে গেছে, আজকে দুপুরে তোমার চুলগুলো সুন্দর করে কেটে দেব। এরপর দুপুরে ভীরা ইয়ান্তির কাছে বাইরে গিয়ে ভিডিও বানানোর জন্য অনুমতি চায়। ইয়ান্তি তাকে যাবার অনুমতি দিলে সেও চলে যায়। সমস্ত কাজ শেষে ইয়ান্তি যখন ফ্রি হয় তখন ডিনোর চুল কাটার জন্য প্রস্তুতি নিতে থাকে। ডিনোর চশমাটা খুলে রেখে দিয়ে ইয়ান্তি বলে, ডিনো, তোমার চোখগুলো না অনেক বেশি সুন্দর, কিন্তু আফসোস তুমি চোখে বেশি একটা দেখতে পারো না চশমা ছাড়া। এরপর ইয়ান্তি অদ্ভুত ব্যবহার করতে শুরু করে। এক পর্যায়ে ইয়ান্তি রেজার নিয়ে সোজা ডিনোর চোখের ওপরই চালিয়ে দেয়। অন্যদিকে ভীরা জামালের বাড়িতে গিয়ে দেখে সে সেখানে নেই।
বারবার জামালকে কল দেওয়ার পরেও সে তার কলটা তুলে না। এরপর ভীরা শুনতে পায় জামালের ফোন বাজছে সেই পুরনো ভাঙা বাড়ি থেকে। ভীরা সেই শব্দের পেছনে গিয়ে সেই বাড়িতে যা দেখে তাতে ভীরার পায়ের তলের মাটি সরে যায়। ভীরা দেখে সেখানে অসংখ্য পুরুষের মৃত বিকৃত লাশ, যেখানে হিরো আর জামালের লাশও আছে। ঘটনার ভয়াবহতা বুঝতে পেরে ভীরা ছুটে চলে যায় ডিনোকে বাঁচাতে। বাড়িতে গিয়ে ভীরা দেখে চেয়ারে বসে থাকা ডিনোর দুটো চোখই কেটে ফেলা হয়েছে। আতঙ্কে চিৎকার করতেই ভীরার উপর ইয়ান্তি এসে ঝাঁপিয়ে পড়ে। এবং অনেকক্ষণ পর রাত্রিবেলা ভীরার চোখ খুললে সে নিজেকে একটা রুমের মধ্যে চেয়ারে বেঁধে রাখা অবস্থায় দেখতে পায়। রুমের চারিদিকে মোমবাতি চালানো। ভীরা দেখতে পায় ডিনো আপনা আপনি না দেখেই তার মায়ের কেচিতে ধার দিচ্ছে। আর তখন সেখানে আসে ইয়ান্তির রূপে থাকা সেই জিনটা। জিন এসে ভীরাকে জিজ্ঞাসা করে সে কি জানে তার আসল মাকে, তার মাকে সবসময় লোকজন ব্যবহার করে ছুঁড়ে ফেলেছে। আমি যদি না থাকতাম তাহলে তোদের মা কবেই মারা যেত। জিন বলে ইয়ান্তি তার পুরো জীবন বাচ্চাদের জন্য কুরবানি দিয়েছে। এখন ভীরা কি তার মায়ের জন্য নিজের জান বলি দিতে পারবে না? এই বলে ডিনোর হাতে কেচি দিয়ে বলে তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তার প্রমাণ দাও আর ভীরাকে মেরে ফেলো। ডিনো তখন ভীরার গলায় কেচি চালানোর নাটক করে এবং চুপিসারে তার রশিটা কেটে তাকে মুক্ত করে। ভীরার কানের কাছে গিয়ে ডিনো বলে আমি সবসময় তোমার পাশে আছি আর পাশেই থাকব। আর তখনই সে ইয়ান্তির ওপর হামলা চালানোর চেষ্টা করে। তবে ডিনো অন্ধ হওয়ার কারণে সে ব্যর্থ হয় আর ইয়ান্তি তাকে একবার মেরেই বেহুশ করে ফেলে। ভীরা নিজেকে ছাড়িয়ে নিয়ে ইয়ান্তির সাথে লড়াই করতে চায়, তবে ভীরাকেও ইয়ান্তি এক নিমেষেই কাবু করে ফেলে। ইয়ান্তি ভীরার গলায় কেচি চালিয়ে দিতে যাবে। ভীরাও প্রস্তুত তার মায়ের জন্য জীবন দিতে। ঠিক তখনই কোন এক অদৃশ্য শক্তি ইয়ান্তিকে আটকায়। ভীরা আয়নার মাঝে দেখতে পায় এটা আসলে ইয়ান্তির রুহু, যেটা ইয়ান্তির শরীরে থাকা জিনটাকে আটকে রাখছে। ইয়ান্তির রুহু ভীরাকে আয়নার মাধ্যমে দেখায় সে যেন কেচিটা ইয়ান্তির পেটে ঢুকিয়ে দেয়। এতে ইয়ান্তির শরীরের সাথে সেই জিনও মারা যাবে। প্রথমে কাজটা করতে না চাইলেও ভীরার বাধ্যতামূলক সেই কাজটা করতেই হয়। মেয়ের হাতে মায়ের নির্মম মৃত্যু। এরই সাথে সেই জিন আর তার মা ইয়ান্তি দুজনেই শেষ হয়ে যায়। এরপর ভীরা তার আসল মায়ের রুহুকে দেখতে পায়। সে তাকে আদর করে আর ভীরার হাতে সেই পাথরটা দিয়ে সে অদৃশ্য হয়ে যায়, যেটা কিনা শুরুতেই দেখানো হয়েছিল। এবার ভীরার বলা সেই প্রশ্নটা আবারও আসে, মা বিড়াল কেন নিজের বাচ্চাকে মেরেছে? উত্তরটা হলো সে আসল মা ছিলই না। নিজের মা বাচ্চাদের কখনোই মারতে পারে না, সে পশু হোক বা পাখি বা মানুষের মা। এরপর ভীরা আর ডিনো মায়ের লাশের পাশে বসে কাঁদতে থাকে। আর এখানেই শেষ হয় দ্য উমেন কল্ড মাদার মুভিটি। মুভির শেষে যে মেসেজটা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণরূপেই একদমই ভুল। যেহেতু পার্সোনালি আমি নিজেও একটা বিড়াল পোষণ করি, পশুর সাথে মানুষের তুলনা দেওয়া বোকামি ছাড়া আর কিছুই না। কারণ পশুদের মাঝে কখনোই বিবেক কাজ করে না, যেটা কিনা মানুষের মধ্যে কাজ করে। মা বিড়াল সবসময় বুঝতে পারে তার কোন বাচ্চাটা কখন মারা যাবে অথবা তার বাচ্চার সম্ভাবনা কতটুকু, এবং এটা ভেবেই সে তার বাচ্চাটিকে খেয়ে ফেলে যেন সে অন্যান্য বাচ্চাদেরকে পুষ্টি যোগান দিতে পারে। তো এই ছিল এই মুভির ঘটনাটা। কার কাছে কেমন লেগেছে তা আমি বলতে পারছি না, তবে কমেন্ট করে জানাবে মুভিটা কেমন হয়েছে। যদি আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করে দেবে। টিল দেন দেখা হচ্ছে নতুন কোন এক ভিডিও নিয়ে। গুড বাই।